তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত। তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুর্ঘটনা, কারিগরি ত্রুটি কারণ দাবি আঙ্কারার। গাজায় ইসরায়েলি হামলায় মানবিক সংকট চরমে, পুরোপুরি সেনা প্রত্যাহার না করার হুঁশিয়ারি তেল আবিবের। লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে গ্রেফতার গ্রেটা থুনবার্গ। পাকিস্তানের স্থিতিশীলতা আনতে রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ইমরান খানকে আলোচনায় বসার প্রস্তাব, ইতিবাচক সাড়া পিটিআইয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ এবং 4 জন সহযাত্রী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আঙ্কারা থেকে ত্রিপোলি যাওয়ার পথে দুর্ঘটনার সময় জেট বিমানের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্থানীয় কর্তৃপক্ষ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে এবং প্রাথমিক প্রতিবেদনে প্রযুক্তিগত ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আল হাদ্দাদ। সাক্ষাতের পর ফ্যালকন 50 মডেলের বিমানে চড়ে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত 8:10 রওনা দেন লিবিয়ার সেনাপ্রধান ও তার 4 সহযাত্রী। এরপরেই ঘটে বিপত্তি। রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান। তুর্কি সীমান্তরক্ষী বাহিনীর বিমানটি ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করেছে, যা আনকারা থেকে প্রায় 74 কিলোমিটার দক্ষিণে কেসিককাভাক গ্রামের কাছাকাছি। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবিবা ঘটনায় শোক জানিয়েছেন। তিনি জানান, এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের মধ্যে সেনাবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউই, আল হাদ্দাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই ডিয়াব এবং একজন সামরিক ফটোগ্রাফার মোহাম্মদ ওমর আহমেদ মাহজাবও রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকেই চিহ্নিত করা হয়েছে। এছাড়া ইস্তাম্বুলে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি জানান, প্রাথমিক আলামত অনুযায়ী একে কারিগরি ত্রুটি মনে করা হলেও বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা কল্পনাও চলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভ, ওডেসা সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ইউক্রেনের পূর্ব ও মধ্যাঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে পুতিন বাহিনী। রাশিয়ার হামলা জোরদারের মধ্যে এই যুদ্ধবন্ধের আলোচনায় অগ্রগতির দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বজুড়ে বড়দিনের আমেজের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত থেকে ইউক্রেনের কিয়েভ, খমেলনিৎস্কি, ওডেসা ও ঝিতোমির এলাকায় 635টি ড্রোন ও 38টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় একই আবাসিক ভবনের বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন। মস্কোর শক্তিশালী হামলায় ওডেসায় হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসায় বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জরুরি শক্তি ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছে ইউক্রেনের জ্বালানি সরবরাহকারী সংস্থা। রিভনে, টেরনোপিল ও ঝিতোমির অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ। এর মধ্যে ইউক্রেনের পূর্ব ও মধ্যাঞ্চলে রাশিয়ার সামরিক অগ্রগতির দাবি নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়েছে। খার্কিভ ও দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে 2টি বসতি দখলের কথা জানিয়েছে মস্কো। একই সঙ্গে দোনেৎস্কের সিভরেস এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনী সরে যাওয়ার ঘোষণা দিয়েছে কিয়েভ। ইউক্রেনের পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। কেন্দ্রটির পরিচালক সের্কি তারকানভ সতর্ক করে জানিয়েছেন, যে কোনো সময় রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় কেন্দ্রটির অভ্যন্তরীণ বিকিরণ আশ্রয় কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। তার ভাষায়, সরাসরি আঘাত কিংবা কাছাকাছি বিস্ফোরণ হলেই আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন হতে পারে। এতে সুরক্ষা কাঠামো টিকে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। চলমান হামলার মধ্যে যুদ্ধবন্ধে আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানিয়েছে
চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের নেতৃত্বের মধ্যে গভীর বৈরিতাকে অগ্রগতির পথে বড় বাধা হিসেবে দেখছেন তিনি। তবুও যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংলাপ চলমান রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যা আগামী বছরের 31 জুলাই পর্যন্ত বহাল থাকবে। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল জানায়, নিষেধাজ্ঞার আওতায় অর্থ, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, দ্বৈত ব্যবহার্য পণ্য, শিল্প পরিবহন, বিলাসবহুল পণ্যের ওপর ব্যাপক বিধিনিষেধ রয়েছে। এমনকি রাশিয়া থেকে সমুদ্রপথে আনা অপরিশোধিত তেল ও কিছু পেট্রোলিয়াম পণ্য ইইউতে আমদানি বা স্থানান্তরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কয়েকটি রুশ ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন নেটওয়ার্ক সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে। বিবৃতিতে রাশিয়ার কর্মকাণ্ড চলমান থাকলে নিষেধাজ্ঞাও বহাল থাকবে উল্লেখ করে প্রয়োজনে আরও কঠোর করা হতে পারে বলে সতর্ক করেছে ইইউ। ইসরায়েল কখনো গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, উপত্যকাটিতে একটি বেসামরিক সামরিক সেনা ইউনিট গঠন করা হবে। এর মধ্যেই গাজার হাসপাতালগুলোতে মানবিক সংকট চরমে। চিকিৎসা সরবরাহের অভাবে রোগীরা মৃত্যুর মুখে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার পর সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনায় অক্টোবরে ইসরায়েল ও হামাস উভয়ের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী উপকূলীয় এই অঞ্চল থেকে ধীরে ধীরে পুরোপুরি প্রত্যাহার করবে এবং ইসরায়েল গাজায় বেসামরিক বসতি পুনঃপ্রতিষ্ঠা করবে না। তবে এবার প্রকাশ্যেই সেই চুক্তি লঙ্ঘনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। স্থানীয় সময় মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার কারণে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে কখনো পুরোপুরি প্রত্যাহার করা হবে না এবং ফিলিস্তিনি এই অঞ্চলে একটি বেসামরিক সামরিক সেনা ইউনিট গঠন করা হবে। আমরা গাজার গভীরে অবস্থান করছি এবং আমাদের সেনাবাহিনী কখনোই গাজা ছেড়ে যাবে না। সেখানে প্রতিরক্ষার জন্য তারা অবস্থান করবে যেন অতীতের পুনরাবৃত্তি না ঘটে। ইসরায়েলের ভিত্তি ও আইডিএফ এর ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে। এর মধ্যেও পশ্চিম তীরে তাণ্ডব অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। আজ শামুতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক ফিলিস্তিনির বাড়িতে হামলা চালিয়ে পোষা প্রাণীকে আহত করে। ভিডিও ফুটেজে দেখা গেছে হামলাকারীরা মুখোশ পরে ঘরে প্রবেশ করছে, জানালা ও দরজা ভেঙে ফেলছে। একই সঙ্গে স্থানীয় কৃষকদের ক্ষেত থেকে জোরপূর্বক সরিয়ে দেয় আইডিএফ। যুদ্ধবিরতির পরও উপত্যকার স্বাস্থ্য খাতের অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানান, হাসপাতালগুলোতে মেডিকেল সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ। এ কারণে মুমূর্ষু রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তিনি আরও জানান, প্রায় 3/4 ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটরের অভাব চিকিৎসা কার্যক্রমকে ব্যাহত করছে। প্রায় 20,000 রোগী চিকিৎসার জন্য অপেক্ষা করছে, যার মধ্যে প্রায় 3,700 জনের অবস্থা গুরুতর। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত সেনার সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া ইরান সমর্থিত হিজবুল্লাহ রয়টার্সকে জানিয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে গোষ্ঠীটির কোনো সম্পৃক্ততা নেই। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের সিটি এলাকায় বিক্ষোভ চলাকালে গ্রেটাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড বহনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যুক্তরাজ্য ভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ জানায়, থুনবার্গ একটি প্ল্যাকার্ড বহন করছিলেন যেখানে নিষিদ্ধ সংগঠন ফিলিস্তিন অ্যাকশনের সঙ্গে সংশ্লিষ্ট বন্দীদের প্রতি সমর্থন জানানো হয়। সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য জরুরি। এর আগে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান আলোচনার পথ পুরোপুরি বন্ধ না রাখার পক্ষে মত দেন। যদিও ইমরান খানের বোন আলেমা খান প্রকাশ্যে হুঁশিয়ারি দেন, ইমরান খানের অনুমতি ছাড়া কেউ আলোচনার কথা বললে তারা দলের সদস্য থাকতে পারবেন না। সম্প্রতি নতুন মামলায় 17 বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন। অধিকার প্রতিষ্ঠায় পুরো জাতিকে এক হয়ে আন্দোলন করার আহ্বান জানান তিনি।
এমন পরিস্থিতিতে পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ জানান, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য জরুরি। সংবাদ মাধ্যমে পিটিআইয়ের আলোচনায় আগ্রহের খবরের পরই এই আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। তবে ব্ল্যাকমেইল বা অবৈধ দাবির ভিত্তিতে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান আলোচনার পথ পুরোপুরি বন্ধ না রাখার পক্ষে মত দেন। তবে দলটির ভেতরেই এ নিয়ে বিভক্তি স্পষ্ট। ইমরান খানের বোন আলেমা খান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে জানান, ইমরান সরকার বিরোধী আন্দোলনে নির্দেশ দিয়েছেন এবং তার অনুমতি ছাড়া কেউ আলোচনার কথা বললে তারা দলের সদস্য থাকতে পারবে না। এর মধ্যেই আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এ কারণেই আদিয়ালা জেলের দিকে যাওয়ার সময় ইমরান খানের 3 বোনকে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে তারা রাওয়ালপিন্ডির ফ্যাক্টরি নাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। আদালত নির্ধারিত সাক্ষাতের দিন মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়ায় এই অবস্থান কর্মসূচি 6 ঘন্টা পর রাত 9:30 নাগাদ শেষ হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় পুলিশ ভ্যানে সশস্ত্র হামলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার কারাকের গুরুগুড়ি এলাকায় একটি পুলিশের ওই গাড়ির ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় গাড়িতে থাকা পুলিশের সব সদস্যই প্রাণ হারান। হামলার পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকা জুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। হামলার বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গভীর শোক প্রকাশ করে হতাহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। এদিন আলাদা ঘটনায় জেলার লাক্কি মারওয়াত শহরের তাজুরি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের এক সহকারী সাব ইন্সপেক্টর সহ 2 জন আহত হন। আসন্ন সেনা নিয়ন্ত্রিত নির্বাচনের আগে দ্বিমুখী চাপে স্থানীয় জনগণ। একদিকে ভোট দিতে বাধ্য করতে জনগণের ওপর নৃশংসতা চালাচ্ছে জান্তা বাহিনী, অন্যদিকে ভোট দেয়া থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে একই ধরনের কৌশল ব্যবহার করছে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আন্তর্জাতিকভাবে সমালোচিত এই নির্বাচনকে সমর্থন দিয়েছে প্রতিবেশী দেশ চীন। এর মধ্যেই পলায়নরত বেসামরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। আগামী রোববার থেকে মিয়ানমারে 1 মাসব্যাপী সেনা নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনের আগেই দেশ জুড়ে সহিংসতা, ভয়ভীতি আর দমন পীড়নের অভিযোগ উঠেছে। মিয়ানমারে জনগণকে দুর্বিষহ উভয় সংকটের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। একদিকে জান্তা বাহিনী সহিংসতা ও গ্রেফতারের ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে বাধ্য করছে। দেশটি নির্বাচন সুরক্ষা আইনের আওতায় মত প্রকাশের জন্য বহু মানুষকে এরই মধ্যে আটক করা হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে 40 বছরেরও বেশি কারাদণ্ড। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফরকার তুর্ক। টাঙ্গুন অঞ্চলের প্রশাসনিক দফতরে বোমা হামলায় আহত হয়েছেন নির্বাচন কর্মীরা। জাতিসংঘ বলছে এমন পরিবেশে অবাধ ও অর্থবহ ভোট সম্ভব নয়। আন্তর্জাতিকভাবে সমালোচিত এই নির্বাচনকে সমর্থন দিচ্ছে প্রতিবেশী দেশ চীন। বিশ্লেষকদের মতে সীমান্তবর্তী অঞ্চলে সংঘাত প্রশমনে চীনের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে, যা জান্তার অবস্থান শক্ত করেছে। যদিও দেশের ভেতরে অনেকেই এই ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। এর মধ্যে পিপল ডিফেন্স ফোর্সের কাছ থেকে মিয়ানমারের জান্তা বাহিনী উত্তর মান্দালয় সিঙ্গু শহর পুনর্দখলের পর ইরাবতী নদীর 2 পাশে সাগাইন ও মান্দালয়ে নিয়ন্ত্রণ জোরদার করেছে। মিয়ানমারের গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ সময় পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ালো মার্কিন সমর দফতরের এক খসড়া প্রতিবেদন। বেইজিং গোপনে শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে থাকতে পারে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। যদিও বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের সমর দফতর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চীনের সামরিক বাহিনী দেশটির সর্বশেষ নির্মিত 3টি সংরক্ষণ কেন্দ্রে 100-র বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM মজুত রেখেছে বলে সন্দেহ করছে পেন্টাগন। এক খসড়া প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়। পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী বেইজিং বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্র ভান্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে।
প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না চীন। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নেতৃত্বের উদ্যোগ সত্ত্বেও চীনের কোনো আগ্রহ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2024 সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল 600-র কিছু বেশি, তবে 2030 সালের মধ্যে তা 1000 ছাড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে। খসড়া প্রতিবেদনে আরও বলা হয় 2027 সালের মধ্যে তাইওয়ান ইস্যুতে যুদ্ধ করে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে সামরিক প্রস্তুতি জোরদার করছে চীন। প্রয়োজনে 1500 থেকে 2000 নটিক্যাল মাইল দূরত্বে আঘাত হানার সক্ষমতাও বিবেচনায় আছে। যদিও পেন্টাগনের প্রতিবেদনে উল্লেখিত সব দাবি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনে চীনা দূতাবাস জানায় দেশটি আত্মরক্ষামূলক পারমাণবিক নীতি অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতিতে অটল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের দাবি নিজেদের পারমাণবিক আধুনিকরণ জোরদারের অজুহাত মাত্র। চীন ন্যূনতম নিরাপত্তা চাহিদার বাইরে পারমাণবিক সক্ষমতা বাড়ায় না বলেও দাবি করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নিজের নামে যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্লাস নামের এই জাহাজগুলোতে থাকবে পারমাণবিক সক্ষমতা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও লেজার। ট্রাম্পের দাবি এগুলো হবে যুক্তরাষ্ট্রের নতুন শক্তি এবং কর্মসংস্থানের উৎস। তবে বিশেষজ্ঞরা পরিকল্পনা বাস্তবায়নে নৌবাহিনীর সক্ষমতা ও খরচ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এছাড়াও নিজের নামে প্রকল্পের নামকরণ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় নিজের বাসভবনে নতুন ব্যাটলশিপ বা যুদ্ধ জাহাজের পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজগুলো হবে 880 ফুট দীর্ঘ, 30 থেকে 40,000 টন ওজনের। এতে থাকবে 12টি হাইপারসনিক পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সেল, 128টি ভার্টিক্যাল লঞ্চ সেল, রেলগান, লেজার এবং অন্যান্য ছোট অস্ত্র। নৌবাহিনীর তথ্য অনুযায়ী এগুলো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সারফেস কম্বেটেন্ট। ট্রাম্প বলছেন, সাধারণ যুদ্ধ জাহাজের তুলনায় এগুলো 100 গুণ বেশি শক্তিশালী হবে। তবে পরিকল্পনা যতই আধুনিক হোক না কেন, এর বাস্তবায়ন কঠিন হবে বলেই ধারণা বিশ্লেষকদের। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদন বলছে, মার্কিন নৌবাহিনীর বর্তমান শিপইয়ার্ড দীর্ঘদিন ধরে যথাসময়ে পণ্য পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে, এমনকি বাজেট অতিক্রম করছে, যা ট্রাম্প খোদ স্বীকার করেছেন। রয়েছে জনবল, দক্ষতা, প্রযুক্তি ও অর্থনৈতিক সীমাবদ্ধতাও। রেলগান প্রযুক্তি বাতিল হওয়ায় নতুন করে তা কার্যকর করা কঠিন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন নৌবাহিনীকে বড় কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করতে হবে। নৌকাগুলোর সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। হাইপারসনিক ও ড্রোন যুদ্ধের জন্য বেশ কার্যকর আকারের ছোট ও দ্রুতগতির জাহাজ। বড় জাহাজের উপর নির্ভরতা এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, নতুন জাহাজের আক্রমণ সক্ষমতার ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন। এছাড়াও ট্রাম্পের নিজের নামে নামকরণের প্রবণতা নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সমরমন্ত্রী পিট হেগসেথ বলছেন, ভবিষ্যৎ প্রজন্ম ট্রাম্পকে ধন্যবাদ জানাবে। তবে সমালোচকরা বলছেন, নামকরণের এই প্রবণতা ব্যক্তি পূজার ইঙ্গিত দেয় এবং সাধারণ মানুষের অগ্রাধিকার কমিয়ে দেয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন উদযাপনে ইউরোপের দেশে দেশে চলছে নানা প্রস্তুতি, বর্ণিল আলোকসজ্জা। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ভিন্নধর্মী কনসার্ট, দর্শনার্থীদের উচ্ছ্বাস। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে মোটরযান সংস্কার একটি কার্যালয়ের কাছে বন্দুক হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নিউ ক্যাসেলে অবস্থিত ডেলাওয়ার ডিভিশন অফ মোটর ভেহিকেলসের একটি কার্যালয়ের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। ডেলাওয়ার স্টেট পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, বিকেল 3টার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অন্য কেউ আহত হয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে। নিহত পুলিশ সদস্যের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এদিকে নিরাপত্তাজনিত কারণে অঙ্গরাজ্য জুড়ে মোটরযান সংস্থার সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের কাছে মেক্সিকোর একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়। মেক্সিকো নৌবাহিনী জানায়, মেডিকেল মিশনে নিয়োজিত বিমানটি মোট 8 জন আরোহী ছিলেন। শিশু দগ্ধ রোগীদের সহায়তাকারী মিশু অ্যান্ড মাও ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয়ে এই ফ্লাইট পরিচালিত হচ্ছিল। স্কোলস ইন্টারন্যাশনাল বিমানবন্দরের আশপাশের জলসীমায় উদ্ধার অভিযান চালাচ্ছে অনুসন্ধান ও ডুবুরি দল। ঘন কুয়াশার মধ্যে এই নিখোঁজদের খোঁজে তৎপরতা চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবার কোনো ধরনের রাগটাক না রেখেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দ্বীপ লাগবেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার জন্যই বিশাল এই সুমেরু দ্বীপটি যুক্তরাষ্ট্রের দরকার বলে জানান তিনি। এর আগে রোববার দ্বীপটির বিশেষ দূত নিয়োগ দেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড হস্তান্তর করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। তলব করা হবে কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্ক সম্পর্ক নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। স্থানীয় সময় সোমবার এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খনিজের জন্য নয় বরং জাতীয় নিরাপত্তার কারণেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার জাহাজের উপস্থিতি রয়েছে দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন। এর একদিন আগে রোববার লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। বিবিসির বরাতে তিনি জানান, ডেনমার্কের অধীনে থাকা এই আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে অভিযানের নেতৃত্ব দেবেন ল্যান্ড্রি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার এই কাজে নিয়োগ পাওয়া অত্যন্ত সম্মানের বলেও জানান সদ্য নিয়োগ পাওয়া গ্রিনল্যান্ড বিষয়ক ওই দূত। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। ট্রাম্পের এমন তৎপরতায় হতাশা প্রকাশ করেছে দেশটি। একই সঙ্গে ডেনমার্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার কথা জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই গ্রিনল্যান্ড হস্তান্তর করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির মুখপাত্র জানান, ডেনমার্কের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষা করা ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশাল এই সুমেরু দ্বীপটি ঘিরে ট্রাম্পের আগ্রহ বহু পুরাতন। এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড দ্বীপটিকে কিনতে চেয়েছিলেন ট্রাম্প। সে সময়ও তার আবদার ফিরিয়ে দিয়েছিল ডেনমার্ক। দ্বিতীয় মেয়াদে এসেও এ নিয়ে বেশ তোড়জোড় শুরু করেন ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। মেয়েকে নিয়ে উত্তর কোরিয়ার বিলাসবহুল হোটেল পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও অবকাঠামো উন্নয়নকে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরতেই কিমের এই পরিদর্শন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের ধারণা, কিমের মেয়েকেই ভবিষ্যতে দেশের দায়িত্বে দেখা যাবে। মাস কয়েক আগে চীনে প্রথমবারের মতো মেয়ে কিম জু-একে বিশ্ব রাজনীতির মঞ্চে নিয়ে হাজির হন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর থেকেই কিশোরী কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় উপস্থিত হতে দেখা যায় তাকে। এবার জু-একে নিয়ে দেশের বিলাসবহুল হোটেল পরিদর্শনে যান কিম। কংগ্রেস নির্বাচনের আগেই দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে দেশের মানুষকে জোরালো বার্তা দিতেই এই আয়োজন বলে জানায় গণমাধ্যম। উত্তর কোরিয়ার সামজিউন পর্যটন কেন্দ্রের 5টি অভিজাত হোটেলের 2টি ঘুরে দেখেন কিম। বলেন, এই হোটেলগুলি প্রমাণ করে দেশ অর্থনৈতিকভাবে কতটা এগিয়ে গেছে। অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও অবকাঠামো উন্নয়নকে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরতে এই বার্তা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গত এক মাসে একাধিক শিল্প কারখানা ও অবকাঠামো প্রকল্পের উদ্বোধনে অংশ নেন কিম। বিশ্লেষকদের ধারণা, 2026 সালের পার্টি কংগ্রেসের আগে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতেই তৎপর হয়ে উঠেছেন কিম জং উন। পাশাপাশি শোনা যাচ্ছে ভিন্ন এক গুঞ্জনও। রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিম জু-এর উপস্থিতি ভবিষ্যৎ নেতৃত্বের দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক সামরিক ও বেসামরিক অনুষ্ঠানে তার উপস্থিতি উত্তর কোরিয়ার ক্ষমতা হস্তান্তর কাঠামো নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উত্তর কোরীয় দালাল সন্দেহে প্রায় 1800 চাকরি প্রত্যাশীর আবেদনপত্র স্থগিত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা লিঙ্কডইনের এক পোস্টে দাবি করেন, জাল পরিচয়পত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রে চাকরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরীয়রা। বৈদেশিক মুদ্রা দিয়ে পিয়ংইয়ংয়ের অস্ত্র তৈরির কার্যক্রম চালানো হবে বলেও দাবি করেন তিনি। গত এক বছরে উত্তর কোরিয়া থেকে আসা চাকরির আবেদন 1/3 বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে অ্যামাজন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কর্মীরা এই নকল আবেদনগুলো ছাঁটাই করেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রশাসন আগেই পিয়ংইয়ংয়ের এসব অনলাইন স্ক্যাম বিষয়ে সাবধান করেছিলেন। জার্মানিতে প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে 25 ডিসেম্বর। শেষের দুদিনেও প্রবাসীদের মধ্যে নিবন্ধন নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। ভোটার নিবন্ধন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া।
প্রথমবারের মতো বিদেশে বসে দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্যান্য দেশের মতো জার্মানিতে বসবাসরত প্রবাসীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। গেল 19 নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া, যা শেষ হবে 25 ডিসেম্বর। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শেষ মুহূর্তে অনলাইনে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে প্রবাসীদের মধ্যে দেখা যায় ব্যাপক ব্যস্ততা। প্রবাসীরা যাতে নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা পদক্ষেপ নিয়েছে। একটি ভিডিও গাইডলাইন তৈরি করেছি, সবাইকে নিয়ে সেমিনার করছি এবং এই সেমিনারের মাধ্যমে অনেকেই পোস্টাল ভোটিং যে রেজিস্ট্রেশন সেটা খুব সহজেই এই রেজিস্ট্রেশনটা করতে পারছে। বাহিরে যারা আমরা থাকি তাদেরকে ভোট দেওয়ার জন্য একটা চমৎকার আয়োজন করতে যাচ্ছে এবং আমরা সবাই এটাতে খুবই উৎফুল্ল। ভোট দেওয়ার যে আমরা সুযোগ তৈরি করে দিয়েছি এবং সেই জন্য আমি বর্তমান নির্বাচন কমিশনারকে সাধুবাদ জানাই। এখনো যারা ভোটার নিবন্ধন করেননি তাদের দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রের নানা সমস্যা থাকার পরও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন বলেও জানান তিনি। তারপরেও আমি বলবো যে আমি লেটেস্ট খবর জানি না, শতাংশ হিসাবে প্রবাসীদের শতাংশ হিসাবে জার্মানিতে ভোটার রেজিস্ট্রেশনের হার কিন্তু খুবই উচ্চ। ইসির তথ্য অনুযায়ী 23 ডিসেম্বর মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট 6,03,315 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ 5,63,311 জন এবং নারী ভোটারের সংখ্যা 40,000। সবচেয়ে বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। নির্বাচনী রোডম্যাপে বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগে অত্যন্ত আত্মপ্রত্যয়ী প্রবাসে থাকা বাংলাদেশিরা। তবে সবার আগে নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি একটি স্থির মাতৃভূমি অত্যন্ত জরুরি বলে মনে করছে অনেকেই। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে 25 ডিসেম্বর। প্রবাসীদের ভোটদানে উদ্বুদ্ধ করতে বিশ্বের বিভিন্ন দেশের মতো কুয়েতেও নানামুখী প্রচারণা চালাচ্ছে প্রবাসী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার উদ্যোগে গঠিত হয়েছে টিম ওয়ার্ক ফর পোস্টাল ভোট বিডি। এই টিম কুয়েতের বিভিন্ন অঞ্চলে গিয়ে প্রবাসীদের সরাসরি ভোটার নিবন্ধনে সহায়তা দিচ্ছে। টিমের চিফ কোঅর্ডিনেটর মীর মোশাররফ হোসেন মোস্তফা এবং সাপোর্ট কোঅর্ডিনেটর গোল্ডেন সেলিম খান জানান, তাদের 30 জনেরও বেশি টিম লিডার গত 2 সপ্তাহ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাতে থাকা আগামী 2 দিনেও সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে ভোটার নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। ইতালিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নাগরিকরা। একই সঙ্গে গত বছর 24 ডিসেম্বর শুরু হওয়া জুবিলি বর্ষের আনুষ্ঠানিক সমাপ্তিও হবে আগামী 6 জানুয়ারি। বড়দিনকে ঘিরে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। রোম থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোমে বড়দিন ঘিরে উৎসবের আমেজ এখন তুঙ্গে। স্থানীয় সময় বৃহস্পতিবার বড়দিন উদযাপিত হলেও তার আগের দিনে ভ্যাটিকান সিটিতে রয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। ভ্যাটিকানের পবিত্র দরজা পোর্তা সান্তা বন্ধ করার মধ্য দিয়ে আগামী 6 জানুয়ারি জুবলি বর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। এই উপলক্ষে রোম জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের প্রধান সড়ক, ঐতিহাসিক স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকা সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। শুধু সরকারি স্থাপনায় নয়, বড়দিনকে স্বাগত জানাতে ব্যক্তিগত উদ্যোগেও ঝলমলে আলোয় সেজেছে চারপাশ। আমাদের জন্য এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় আমরা চেষ্টা করি পরিবারের সঙ্গে সময় কাটানোর। শেষ কয়েকদিন নানা উপহার সামগ্রী কেনাকাটায় ব্যস্ত ছিলাম। যেহেতু বিভিন্ন পণ্যে ছাড় চলছিল, তাই কিছু টাকা সাশ্রয় হয়েছে। পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টায় কেটে যায় আমাদের এই প্রধান ধর্মীয় উৎসব। বড়দিনকে কেন্দ্র করে রোমে বেড়েছে পর্যটকের আনাগোনাও। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি চলছে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি। বড়দিনকে ঘিরে রোম যেন রূপ নিয়েছে এক আলোর নগরীতে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। সময় সংবাদ, ইতালি। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে আসন্ন বড়দিনকে কেন্দ্র করে আয়োজন করা হয় ক্যান্ডেল লাইট কনসার্টের।
শত শত জ্বলন্ত মোমবাতির ভেতর এমন ভিন্নধর্মী আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। শত শত মোমবাতির মোহনীয় আলো দুটি ছড়াচ্ছে চারিদিক। ক্লাসিক্যাল স্ট্রিং সঙ্গীতের সঙ্গে আসন্ন ক্রিসমাসের আবহ মিলিয়ে তৈরি হয়েছে উষ্ণ ও নিবিড় এক পরিবেশ। দর্শকরা নীরবে বসে উপভোগ করছেন প্রতিটি সুরের উঠানামা। এমন শ্রুতিমধুর পরিবেশের দেখা মিলল দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে। শত শত জ্বলন্ত মোমবাতির মাঝে বড়দিনের বিশেষ কনসার্ট পরিবেশন করেন থেন্ডেকা স্ট্রিং কোয়ার্টেট। দর্শকদের অনেকের কাছেই ছিল এটি ভিন্নধর্মী অভিজ্ঞতা। ছোট স্ট্রিং কোয়ার্টেট প্রথমবার সরাসরি দেখার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। মোমবাতির আলো আর কাছ থেকে সঙ্গীত শিল্পীদের দেখার সুযোগ পুরো কনসার্টকে মনোমুগ্ধকর করে তুলেছে বলে মত পর্যটকদের। এখানে শত শত মোমবাতির ভেতরে এসে আমার মনে হচ্ছে যেন এক ভিন্ন জগতে প্রবেশ করেছি। এখানে এসে মনেই হবে না যেন আপনি কেপ টাউনে আছেন, আপনার মনে হবে যেন আপনি এক জাদুকরী জায়গায় প্রবেশ করেছেন। আয়োজকরা বলছেন ক্যান্ডেল লাইট কনসার্ট এখন বিশ্বজুড়েই জনপ্রিয় হয়ে উঠছে। শহরের কোলাহল আর উৎসবের ব্যস্ততার বাইরে এমন নীরব সংবেদনশীল আয়োজন শ্রোতাদের ভিন্ন স্বস্তি দিচ্ছে বলে মত তাদের। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত। তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুর্ঘটনা, কারিগরি ত্রুটি কারণ দাবি আঙ্কারার। এবং গাজায় ইসরায়েলি হামলায় মানবিক সংকট চরমে, পুরোপুরি সেনা প্রত্যাহার না করার হুঁশিয়ারি তেল আবিবের। লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে গ্রেফতার গ্রেটা থুনবার্গ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শাহজিন। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।